শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় রাজনীতি কোন পথে। আর এই বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব সুভাষ সিংহ রায় এবং আমাদের সাথে রয়েছেন জি9-এর সাধারণ সম্পাদক ডক্টর শাখাওয়াত হোসেন সায়ন্ত। এছাড়াও অনলাইনে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান। আপনাদের তিনজনকে স্বাগত। আমরা চলে যাই মূল আলোচনায়। প্রথমে ডক্টর শাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় রাজনীতি কোন পথে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বেশ কিছু বক্তব্য এসেছে, বিশেষ করে যদি আমরা বলি নির্বাচন সম্পর্কিত কিছু কথা নাগরিক সমাজ থেকে এসেছে এবং বিএনপির ভেতরেও নানামুখী কথাবার্তা চলছে। বিশেষ করে যদি দলের অভ্যন্তরীণ কোন দলের কথা বলি, সেগুলো সার্বিকভাবে রাজনৈতিক পরিস্থিতি কিভাবে মূল্যায়ন করবেন? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আলোচনায় আরও দুজন বিশিষ্ট অতিথি আছেন, দাদা আছেন এবং সাইদ ভাই আছেন। তাদের প্রতি শুভেচ্ছা। দর্শক যারা শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আজকে আলোচনার বিষয় করেছেন রাজনীতি কোন পথে। তো প্রথম কথা আমার মনে যে আমি একটু হোঁচট খেয়েছি যে রাজনীতি কোন পথে বলতে হলে আগে তো আমাকে জানতে হবে দেশে রাজনীতি বলতে কিছু আছে কিনা, বাংলাদেশে যেটা চলছে সেটা আদৌ রাজনীতি কিনা। একটি রাজনৈতিক দল গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণ দ্বারা নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করলে রাজনীতি যেমন হওয়া উচিত, বাংলাদেশে সেই রাজনীতি আছে কিনা। বরং আমার যেটা মনে হয় বাংলাদেশে যেটা চলছে সেটাকে বলতে পারি আমরা কুরাজনীতি বা ডার্টি পলিটিক্স। এখন কুরাজনীতি এর সঙ্গেও কিন্তু কুর পরে রাজনীতি কথাটা আছে, ডার্টি পলিটিক্সের সঙ্গে পলিটিক্স শব্দটা আছে। সেই জন্য আপনি যদি এটাকেই রাজনীতি বলতে চান এবং সেটি কোন পথে আছে সেটি জানতে চান, তাহলে সেটি অত্যন্ত অনিশ্চিত একটা পথে আছে। এই সরকার, ধরেন বাংলাদেশের ইতিহাস যদি আপনি দেখেন, বিভিন্ন সময়ে আমরা যা দেখেছি যে অরাজনৈতিক কোনো ক্ষমতায় যদি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা কোনো অরাজনৈতিক গ্রুপ বা ব্যক্তি করে, তখন তারা দেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যায়। তাতে তাতে সুবিধা হয়, রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করতে পারে, রাজনৈতিক কর্মসূচিকে নিষিদ্ধ বা সংকুচিত করে। কিন্তু আমাদের হতাশার জায়গা এবং ব্যতিক্রম আওয়ামী লীগ এই কারণে যে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী অন্যতম প্রধান একটি রাজনৈতিক দল। তারা সেই দলের ব্যানারে রাষ্ট্র ক্ষমতায় এসে দেশ থেকে গণতন্ত্রকে প্রায় বিদায় করে দিয়েছে, মানুষের ভোটের অধিকার হরণ করেছে। বিশেষ করে 2014 সালের নির্বাচন, তারপর 18 নির্বাচন এবং এর মধ্যে যত স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন তারা আসলে জনগণমুখী নয়, তারা হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী নির্ভর। ফলে একটি সরকার, বিশেষ করে রাজনৈতিক দলের সরকার, অথচ তারা রাষ্ট্রীয় বাহিনী নির্ভর হয়ে পড়েছে, জনগণ নির্ভর থাকতে পারেনি। সুতরাং দেশের রাজনীতি থাকে কোথায়? আমরা একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব আবু সাঈদ খান। জনাব আবু সাঈদ খান, আপনি শুনছিলেন আমাদের যে এই আজকের আলোচনা রাজনীতি কোন পথে, এবং এখানে যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে যে রাজনীতির যে কাঙ্ক্ষিত পরিবেশ আমরা প্রত্যাশা করি, গণতান্ত্রিক পরিবেশ, সেই জায়গায় খুব একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো অবস্থায় নেই। নিঃসন্দেহে হয়তো সেই বিষয়টি অস্বীকার করবার উপায় নেই, কিন্তু এই বিষয়ের অবতারণা কিভাবে হলো, বা এটি তো আজকে থেকেই শুরু হয়েছে, বিষয়টি এরকম না। যে কথাটি শাখাওয়াত হোসেন সায়ন্ত বলছিলেন যে বিভিন্ন সময়ে এই ধরনের ঘটনা ঘটেছে, পুরো বিষয়টি আপনার মতো যদি করে একটু মূল্যায়ন করেন। রাজনীতিতে ক্ষমতার লড়াই আছে, সেটা থাকাটাই হচ্ছে যুক্তিযুক্ত। সেই সঙ্গে নীতির একটা ব্যাপার আছে। তো যখন ক্ষমতার লড়াইটাই প্রধান হয়ে ওঠে, নীতিটা পরিত্যাজ্য হয়, তখন রাজনীতি আর রাজনীতি থাকে না এবং রাজনীতিকদের কাছেও থাকে না। বাংলাদেশের অবস্থা হয়েছে তাই যে এখানে নীতি আদর্শের ব্যাপারটা গৌণ হয়ে পড়েছে। এখানে শুধুমাত্র ক্ষমতার খেলা হচ্ছে, কৌশলের, মানে সেটি কি এখনই হচ্ছে না আগেও শুরু হয়েছিল বা আগেও ছিল? কবে থেকে হলো এরকম? হঠাৎ করে কিছু হয়নি, এটা আগেও শুরু ছিল, এখনো হয়েছে এবং ক্রমেই যেন ক্ষমতার লড়াইটা, কৌশলের খেলাটাই মুখ্য হয়ে উঠেছে। এটা ক্রমে মানে পিছনের দিকে আমরা যাচ্ছি এবং অনেক সূচকে বাংলাদেশে গিয়েছে, নিঃসন্দেহে সন্দেহ নেই। অর্থনীতিতে, নারী অধিকারে এবং অনেক ক্ষেত্রেই বাংলাদেশ কিন্তু তার মানে কৃতিত্বের স্বাক্ষর রাখছে, কিন্তু রাজনৈতিক সূচকে আমরা দিন দিন পিছিয়ে পড়ছি। এইটা হচ্ছে একটা বাস্তব ব্যাপার
এখানে সরকার এবং বিরোধী দল আছে, এখানে যারা ক্ষমতাসীন দল, তো সেই দল হ্যাঁ ক্ষমতায় আছে, দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে, কিন্তু তারা সরকারে একাকার। বিরোধী দল খানিকটা দিশেহারা, যে তারা কি করবে বুঝে উঠতে পারছে না। এখানে যে খেলা হচ্ছে কৌশলের যে খেলা, সেই খেলায় সরকার এগিয়ে আছে, বিরোধী দল সেই কৌশলের খেলায় টিকতে পারছে না। এখানে নীতির জন্য যে লড়াইটা হওয়া দরকার, আদর্শের জন্য যে লড়াইটা দরকার, সেখানে কিন্তু একটা ব্যাপক মানে এক ধরনের সংকট এবং শূন্যতা তৈরি হয়েছে। যদি আমি বলি এইভাবে যে ধরুন যে লক্ষ্য যে ক্ষমতা এবং আমাদের যে লক্ষ্য, যেমন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি, আমরা যে আমাদের লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেই লক্ষ্যে পৌঁছবার জন্য যা যা করার দরকার সেইটা কিন্তু করছে না, আমরা কেউ করছি না। তো এই জায়গাটা আমরা সেই লক্ষ্যে পৌঁছতে হলে, যেমন ধরুন একটা জিনিস যেটা সামনে এসছে যে ভাস্কর্য বিতর্ক। সাইদ ভাই, আমি এই বিষয়টাতে আসবো। আপনার কথার সূত্র ধরে শুধু একটি বিষয় এ প্রসঙ্গে বলতে চাই, সেটি হচ্ছে আপনি বলছিলেন যে বিরোধী দল এবং সরকারি দলের কথা আপনি বলছেন, বিরোধী দল অনেকটা দিশেহারা বলছেন। আপনার কাছে কি মনে হয় কিনা যে এই যে বিরোধী দল দিশেহারা হওয়ার পেছনে বা তাদের যে ব্যর্থতার কথাই যদি ঘুরে ফিরে আসে, সেই জায়গায় তাদের সিদ্ধান্তহীনতা কিংবা তাদের সময়োপযোগী কর্মসূচি, সেই সব বিষয়গুলো দায়ী? কি মনে করেন? আপনি কি সরকারের কথা বলছেন না বিরোধী দলের কথা বলছি? হ্যাঁ, বিরোধী দল তো দিশেহারা হওয়ার পিছনে হ্যাঁ তার সিদ্ধান্তহীনতাই দায়ী। সে আসলে সিদ্ধান্ত নিতে পারছে না সরকারকে কিভাবে মোকাবেলা করবে। এবং নীতিগত জায়গায় যেমন ধরুন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, তো চিহ্নিত যুদ্ধ অপরাধীদের দল জামাত, সে জামাতের সঙ্গে তাদের এক ধরনের সখ্যতা আছে, হাত ধরাধরি করে আছে, ছাড়তে পারছে না। তো এই যে ব্যাপারটা, এইরকম অনেক সিদ্ধান্তহীনতায় পড়ছে, সাংগঠনিক দুর্বলতা আছে। সেন্টার কোনটা, এটা লন্ডন থেকে পরিচালিত হচ্ছে না ঢাকা থেকে, কোথায় থেকে পরিচালিত হচ্ছে? ঢাকা থেকে পরিচালিত হচ্ছে। এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ উঠেছে, সেখানে নেতা নেতৃত্ব নিয়ে কথা উঠেছে। যেমন ধরুন অতি সম্প্রতি হাফিজউদ্দিন সাহেব এবং হচ্ছে শওকত মাহমুদকে যে করা হয়েছে, শোকজ করা হয়েছে, এটা নাকি ঊর্ধ্বতন নেতৃত্ব জানে না, এই অভিযোগটা রয়েছে। এবং সেখানেও নীতি নৈতিকতার বিষয়টা কিংবা সাংগঠনিক নিয়ম পদ্ধতি ডেকোরাম এটা মেনটেন হয়নি, এইরকম অনেক অভিযোগ রয়েছে। তো আজকের সরকারকে এর মানে এই নয় যে আজকের সরকারের দমন পীড়ন তো একটা আছে, এটা অস্বীকার করছে না বিরোধী দল, সেইগুলো বলছে, কিন্তু দমন পীড়নের বাইরেও এটাকে মোকাবেলা করার জন্য যে কারেজ দরকার, যে সাংগঠনিক নিয়ম শক্তি দরকার, সেই শক্তি নিয়ে তারা দাঁড়াতে পারছে না। সাইদ ভাই, আমি আসবো আপনার কাছে, আমি একটু শুনে আসি জনাব সুভাষ সিংহ রায়। যে আপনি শুনছিলেন জনাব সুভাষ সিংহ রায়, যে কথাটি বলা হচ্ছে যে কাঙ্ক্ষিত যে রাজনৈতিক পরিবেশ বিরাজ করবার কথা এবং আমরা যেটি প্রত্যাশা করি, সেই জায়গার আসলে প্রত্যাশার শতভাগ তো পূরণ হওয়ার কখনোই হয়তো সে অর্থে থাকে না, কিন্তু তারপরেও প্রত্যাশার কাছাকাছি যাবার যে বিষয়টি থাকে, কিংবা অতীতের যে একটি ঐতিহ্য, সরকারি দল বিরোধী দলের মধ্যে সহাবস্থান বলি বা সহমর্মিতা বলি, সেই জায়গাটি তো এখন একেবারেই যদি বলি পয়েন্ট অফ নো রিটার্নস, বা একেবারে দুই মেরুতে দুইজন অবস্থান করবার যে বিষয়, সেটি আসলে তৈরি হলো কেন? অনেক বড় প্রশ্ন। একজন নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে আবু সাইদ খান সাহেব যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোর যথার্থতা রয়েছে এবং ক্ষমতার খেলার কথা তিনি উল্লেখ করেছেন। সেই ক্ষমতার খেলা এমন ভয়ঙ্কর খেলা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে সরকারের বাইরে যারা আছেন তারা কৌশলের রাজনীতি করতে যে ষড়যন্ত্রের রাজনীতিতে পাওয়া গেছে। ডক্টর সায়ন্ত খুব চমৎকার করে কথা বলেন এবং কথাগুলো শুনতে বেশ ভালোই লাগে, মনে হয় যেন এটাই সত্য, সত্যিতে যুক্তি আছে। কথা বলার যে রাজনীতির কথা বলা হয়, রবীন্দ্রনাথের একটা বিখ্যাত গানের কলি আছে না, ওরা অকারণে চঞ্চল। তা বিএনপি রাজনীতির যে অবকাঠামো এবং পরিকাঠামো, আপনি কোনোটাতে রাজনীতির কোনো ভাষা খুঁজে পাবেন না। এই যে আবু সাইদ খান বললেন, যে প্রসঙ্গক্রমে উল্লেখ করলেন যে দুইজনকে শোকজ করেছে বিএনপি, এটা বিএনপি রাজনীতির বিষয়, তাদের আইন দলীয় শৃঙ্খলা কী করবে, কীভাবে কাকে তিনি বহিষ্কার করবে, কাকে শোকজ করবে, তাদের বিষয়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটি, তারা দিন দিন মুক্তিযুদ্ধের সাথে যুক্ত যারা, যে সমস্ত মানুষ যারা মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে যুদ্ধ করেছেন,
যারা বিএনপিতে নানা কারণে থেকে গেছেন কিংবা নানা কারণে যুক্ত হয়েছেন, সে আওয়ামী লীগের রাজনীতির কারণেই হোক, যে কোনো কারণেই হোক, তারা রয়ে গেছে কিংবা অনেক জায়গা হয়নি বলে গেছেন, তা সেই মানুষগুলোকে সব বিতরণ করা হচ্ছে। এই যে আজকের এই প্রক্রিয়াটা একদম গত 2-3 দিন আগের থেকে স্পষ্ট। অতএব বিএনপির রাজনীতির যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা বিএনপি তার রাজনৈতিক কাঠামোতে কখনোই ছিল না। জনাব আবু সাইদ খান কিন্তু সরকারি দলের দমন পীড়নের কথা আমি সরকারি দলের দমন পীড়ন যে কথাটি বলা হচ্ছে, আরে দমন পীড়ন করেই বলা হচ্ছে যে আমাদেরকে মিছিল করতে দেওয়া হয় না, আমাদের সমাবেশ করতে দেওয়া হয় না, আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না, এই তো অভিযোগগুলো। তা এই অভিযোগ তো নতুন না। এর প্রেক্ষিতে এরই যদি আপনি হিসেব করে দেখেন, এই 2 জন ব্যক্তির যারাদেরকে শোকজ করেছে, তারা তো এই সমাবেশ করতে গিয়েছিলেন, তারা তো 50 জন হোক 100 জন হোক তো মিছিল করতে গিয়েছিলেন, সেখানে তো সরকার বাধা দেয়নি। আর একটা ব্যাপার যে এই যে সক্ষমতার জায়গাটি, আপনি পাঞ্জাব থেকে যে কৃষকরা দলে দলে একেবারে সমস্ত সরকারের দাপট উপেক্ষা করে দিল্লি যে দখল করে ফেলেছে, এই সংবাদ তো আমরা জানি। বিজেপির শাসন আমলে এরকম যে ঘটনা ঘটবে, সেই ব্যাপারগুলো তো ভাবতে পারেনি। তার মানে কি রাজনৈতিক সংগঠনের তার যে কাঠামো, আমি বললাম অবকাঠামো এবং পরিকাঠামো, সেই জায়গায় ভয়ঙ্কর রকম দুর্বল একটি দল হচ্ছে বিএনপি। আর বিরোধী দল দুর্বল হলেই সরকারি দলের মধ্যে নানান রকম ত্রুটি বিচ্যুতি নানান রকম থাকবেই এবং হবেই। এইটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক ঘটনা। আমি শেষ করে আনছি, যেটা ডার্টি পলিটিক্সের কথা বলছেন আমার খুব প্রিয় মানুষ ডক্টর শাকাত হোসেন সায়ন্ত। আরে ডার্টি পলিটিক্স তো মানে আপনি তো রাজনীতির ভিতরে বললেন রাজনীতি নাই, রাজনীতির ভিতরে আপনি তো পলিটিক্স ঢুকিয়েছেন। আর এই পলিটিক্স ঢুকানোর এই প্রক্রিয়া উত্তরাধিকার সূত্র পেয়েছেন আপনি। উত্তরাধিকার সূত্রে আপনি তো বেসিক্যালি বিএনপি সব কিন্তু এসেছে ওই ন্যাপ ভাসানির ওখান থেকেই অধিকাংশ, আর মুসলিম লীগ ঘরানার লোকজন এসেছে, অনেকগুলো লোক এসেছে, আমি আর ব্যাখ্যা দিচ্ছি না। সেখানে মাউসু থেকে সেই বিখ্যাত কর্মী সভায় বক্তব্য যে রাজনীতি কোনো ভোট সভা কিংবা বিলাস নয়, ইহা একটি উগ্র মস্তিষ্কের কারবার, ইহা তারা এক শ্রেণী আর এক শ্রেণীকে ক্ষমতাচ্যুত করে, অত ইহা অত সভ্য অত ভদ্র অত মার্জিত হতে পারে না। এইটাই মাথার মধ্যে রেখেছে, যে কারণে রাজনীতির যে আবারও বলছি অবকাঠামো এবং পরিকাঠামোর যে উন্নয়ন, সেই উন্নয়নের দিকে বিএনপি কখনো হাঁটেনি। আর নাগরিক সমাজের যে দায়িত্ব, সিভিল সোসাইটির যে দায়িত্ব, সেই সিভিল সোসাইটি দল নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেনি। আমি শেষ করছি, সেই জায়গাটা আমি একটু যোগ করে রাখি। আপনি লক্ষ্য করে দেখবেন যে 42 জন যে নাগরিক সমাজের প্রতিনিধি যে তারা যে বিবৃতি দিয়েছে, আমার কাছে মাঝে মাঝে মনে হয়, আমি খুব শ্রদ্ধাভাজন ব্যক্তিদের সম্বন্ধে কোনোরকম কটূক্তি করতে চাই না, অনেক সময় অতিজ্ঞানী মানুষরা সাধারণ জ্ঞানের থেকে একটু দূরে থেকে চলে যান। আপনি বলছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, বাংলাদেশের উচ্চ আদালতে অ্যাপিলেট ডিভিশনে এর আপিল পেন্ডিং রয়েছে, সেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কোনো প্রকার সুযোগ নাই। আপনি উচ্চ আদালতের, এটা তো সাবজুডিস ম্যাটার, সেখানে আপনি কি করে জেনে আপনি বলছেন এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে? এটা তো মামলাধীন। আপনি সেই জায়গায় কেন আপনি বলতে গেলেন? এক ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে আবু সাইদ খানের ভাইয়ের সম্বন্ধে কারোর কোনো দ্বিমত নাই। নিশ্চয়ই অনেকে আছেন যারা উত্তরা একসাথে বসেছিলেন, নির্বাচনের আগে অনেকে একসাথে এক জায়গায় বসেছিলেন, নানান রকম কর্মকাণ্ড করেছেন, তারাও তো নাগরিক সমাজের সঙ্গে যুক্ত। তারা যেহেতু এখন এই আলোচনায় নাই, ডিফেন্ড করার মতো অবস্থায় নাই, সুতরাং আমরা যদি ওই আলোচনার অবতারণা করি হয়তো তারা সেই উত্তর দেওয়ার মতো আমরাও সঠিক লোক নয়। আমি উত্তরে বলছি না, উত্তরও চেষ্টা কঠিন হতে পারে, আমি যা বলছি আমার যুক্তি খুব হালকা হতে পারে, কিন্তু একটা সমাজ ব্যবস্থায় রাজনৈতিক কাঠামোতে 1947 সালে ভারতবর্ষের প্রথমে আপনি জওহরলাল নেহরুরা যখন ক্ষমতায় আসলো, তখন স্যার তেজ বাহাদুর সেপ্রু ছিল, চক্রবর্তী গোপালাচার্য ছিল, তারা কিন্তু রাজনীতিতে অবদান রেখেছেন নাগরিক সমাজের পক্ষ থেকে হয়ে। আপনার কাছে আবারও জনাব শাকাত হোসেন শান্ত, আপনি শুনছিলেন সেই আলোচনার সূত্র ধরেই যদি বলেন। না, আওয়ামী লীগ তো একটি রাজনৈতিক সংগঠন বটেই, সেই জন্যই তো সেই রাজনৈতিক সংগঠনটি যখন অরাজনৈতিক আচরণটাই তাদের প্রধান হয়ে ওঠে, যেটা সাহিদ ভাই বলছিলেন যে সরকারের কৌশলের সঙ্গে বিএনপি পেরে উঠছে না, কিন্তু রাজনীতিতে কৌশল থাকবে, কিন্তু পুরোটাই যদি হয় কূট কৌশল নির্ভর, সেখানে কৌশলের বিষয় তো না। সাইদ ভাই কিন্তু সিদ্ধান্তহীনতার কথা, সাংগঠনিক দুর্বলতার কথাও বলেছেন। সেটা তো একটি দল, দেখেন হোসেন মোহাম্মদ এরশাদের যেই সরকার,
তাদের তো শুরুর দিকে কোনো রাজনৈতিক দলও ছিল না, ছাত্র সংগঠন ছিল না। ওই সময় ডান বাম এই মহাশক্তিধর আওয়ামী লীগ, বিএনপি সবাই মিলেও তো 9 বছর লেগেছে হোসেন মোহাম্মদ এরশাদকে ক্ষমতাচ্যুত করতে। তারপরও সেনাবাহিনী যখন সমর্থন উজ্জ্ব করে নিল হোসেন মোহাম্মদ এরশাদের উপর থেকে। সুতরাং একটি সরকার তার সমস্ত রাষ্ট্রীয় বাহিনী নিয়ে সমস্ত কূটকৌশল প্রয়োগের যে প্রক্রিয়া যদি চলমান রাখে, তাহলে তাদেরকে মোকাবেলা করে রাজনীতি করা এত সহজ নয়। এই উদাহরণ বাংলাদেশেই আছে। আর দাদা যে কথা বললেন যে এই মেজর হাফিজ বিষয়ে যে একটা গুরুতর অভিযোগ যে বিএনপিতে নাকি গত কয়েক বছর ধরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোকে বিতাড়ন করা হচ্ছে, তার অংশ এটা। মুক্তিযুদ্ধের কোন পক্ষের শক্তিকে বিএনপি থেকে বিতরণ করেছে? বাংলাদেশের রাজনীতিতে পদ, পদবি, স্বার্থ এইসব নিয়ে সব দলেই দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্বের সংঘাত থেকে শোকজ, বহিষ্কার, পদত্যাগ এগুলো তো সব দলেই চলে। তাহলে ডক্টর কামাল হোসেনের মতো লোক যখন আওয়ামী লীগে থাকতে পারেন না, বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো লোক যখন আওয়ামী লীগ করতে পারেন না, আমি শেষ করি দাদা, ফজলুর রহমানের মতো লোক যখন আওয়ামী লীগ করতে পারেন না, বহিষ্কার করেনি, আওয়ামী লীগ করতে পারেন না, আওয়ামী লীগ বহিষ্কার করেনি তাকে, মনিরুল হক চৌধুরীর মতো, এরা তো সবাই মুক্তিযোদ্ধা। তারা তো এই ইয়ের শুধু সার্টিফিকেটদারি মুক্তিযোদ্ধা না, ফিল্ডে যুদ্ধ করা যোদ্ধা, বাংলাদেশের সংবিধান রচনায় যার নাম জড়িত এইরকম লোক। তারা তো আওয়ামী লীগ করতে পারলো না। কেন পারলো না? সেইখানে বিভিন্ন দলে এরকম পদ, পদবি, স্বার্থের দ্বন্দ্ব আছে। বিএনপিতে কোন মুক্তিযোদ্ধাকে শুধু মুক্তিযুদ্ধে এই কারণে তাকে কর্নার করা হয়েছে? বা বিএনপিতে দেখেন মেজর হাফিজ সাহেবের যেটা হয়েছে, এইটা তো খুবই প্রাইমারি, প্রিলিমিনারি স্টেজে। দলের কেউ বা কোনো অংশ মনে করেছে এবং তারা একটা শোকজ করেছে, সেই শোকজের জবাব দিয়েছেন। এরপর ঊর্ধ্বতন যে নেতৃত্ব আছে, স্ট্যান্ডিং কমিটি আছে, সেইখানে দেখেন কি হয়। এটা তো খুবই সাধারণ একটা বিষয়। আওয়ামী লীগ কি এর আগে নির্বাচনে তাদের প্রার্থিতা মেনে না নেওয়া নিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়াতে তাদের অনেক বড় বড় নেতাকে কি বহিষ্কার আওয়ামী লীগ করেনি? এইরকম শোকজ বহিষ্কার সব দলেই তো হয়েছে। এটা বাংলাদেশের রাজনীতির অংশ। এবং আমি মনে করি এটাও গণতান্ত্রিক এবং গঠনতান্ত্রিক অধিকার। সেইখানে যদি যে কোনো ব্যত্যয় ঘটে থাকে, যে শোকজটা ঠিক নিচের পদে থেকে উপরের পদের একজনকে শীর্ষ নেতৃত্ব থেকে আদিষ্ট হওয়া ছাড়া করেছেন, সেটা তিনি যে জবাব দিয়েছেন তারাই দেখবে। সেটা নিয়ে এখনও তো এত বড় ইস্যু করার মতো বা অস্থিরতা শুধু মিডিয়া এবং আওয়ামী লীগের মধ্যেই দেখছি। এটা নিয়ে তারা বেশ বিচলিত। আজকে দাদা বিচলিত এইটা নিয়ে, যেই মেজর হাফিজকে নিয়ে এত কথা, এত বিচলিত তারা মুক্তিযোদ্ধা বলে। সেই মেজর হাফিজের বিরুদ্ধে তারা তো 1 ডজন মামলা দিয়েছেন, রাষ্ট্রদ্রোহের মামলা দিয়েছেন, ষড়যন্ত্রের মামলা দিয়েছেন, গাড়ি পোড়ানোর মামলা দিয়েছেন। তখন মেজর হাফিজ মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন না। তাকে কি 1 বিন্দু ছাড় দিয়েছে? এবং আপনি এদেশের জনগণ কি বিশ্বাস করে তার বিরুদ্ধে যে গাড়ি পোড়ানোর মামলা হয়েছে সেটি সঠিক মামলা? তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র, রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে সেগুলি সঠিক মামলা? যদি সঠিক মামলা হতো তাহলে তো এতদিনে তার সেগুলিতে বিচার হতো। তার মানে এই আওয়ামী লীগ সরকারও যখন ওইভাবে রাজনৈতিকভাবে হেনস্থা করে, রাজনৈতিকভাবে যখন আমাদের দেশে ক্ষমতাসীন দলগুলো সিদ্দিকীকে রাজাকার বলে, যখন আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা থাকে না। একে খন্দকার যখন ঘরে বাইরে যখন বই লেখেন আওয়ামী লীগের পক্ষ থেকে, যখন তাকে রাজাকার বলে গালি দেওয়া হয়, সেই জিএ পাকিস্তান বলার কথা লেখার কারণে এবং তার বই পুরানো হয়। আওয়ামী লীগের আপনাদের অনেক ছাত্র সংগঠন করছে। আপনি যে ছাত্র সংগঠন বাদ দেন না, আপনি এখনই যে কোনো পত্রিকা, যে কোনো গুগলে সার্চ দিয়ে দেখেন কারা করেছে। কে বলেছে বলেন না, আপনি বলেন, নাম বলেন না। তাদের কুশপুত্তলিকা দাহ করেছে আপনাদের সংগঠন থেকে। সুতরাং এই যে ঘরে বাইরে লেখার জন্য বা বঙ্গবীর কাদের সিদ্দিকীকে এগুলি কি বাংলাদেশ সংবাদ সম্মেলন করে কি বলেছেন? অর্থাৎ আওয়ামী লীগ তাদের স্বার্থের বাইরে যে যাবে সেই রাজাকার। ইভেন আপনি এই যে 42 জন বিশিষ্ট নাগরিক যারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে এই 42 জন, এখানে তো সাহিদ ভাই আছেন, নিশ্চয়ই না বুঝেও এখানে স্বাক্ষর করেন নাই। অভিযোগ কি একটা? শুধুমাত্র আমাদের এখানে যেহেতু কোনো আইনজীবী নাই, সুতরাং এর আইনি ব্যাখ্যা কি আমরা দিতে পারি কিনা সেটি আইনের ব্যাখ্যা না। এটা যেখানে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে, অসংখ্য এদেশের ভোটের অধিকার হরণ,
এদেশে বিভিন্ন রকমের এই যে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে ব্যর্থতা, তার যে দুর্নীতির যে অভিযোগ, সেগুলো এরকম অনেকগুলো অভিযোগ আনা হয়েছে ওই চিঠির মধ্যে। কোনটা সাবজুডিস? একটা যদি সাবজুডিস হয়ে থাকে তাহলে বাকিগুলো কি করা যাবে? ওরে আশ্চর্য কথা, আমি ফোকাস করেন ওখানে। আপনি বুদ্ধিমান মানুষ, কায়দা করে অনেক ঘুরে না। আমি বলেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে করতে পারে কিনা। শোনেন, আওয়ামী লীগ সরকার হইলো আদালতের ঘাড়ে বন্দুক রেখে চলা একটা দল। না, এটা তো সরকারের বিরুদ্ধে 42 জন কিছু বলে নাই, তারা তো নির্বাচন কমিশনের ব্যাপারে বলেছে। রায় তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সেটাও আদালতের রায়। বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদ, সেটা আদালতের রায়। আইনের প্রতি আপনি শ্রদ্ধাশীল হবেন না যদি আদালতের রায় হয়, সেই জায়গায় আপনার কি করবার থাকে? নির্ধারণ করাচ্ছে ওনারা আদালত দিয়ে। সুতরাং আদালতের ঘাড়ে বন্দুক রেখে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে জনগণ থেকে মুখ ফিরিয়ে তারা রাষ্ট্র চালাচ্ছেন বলেই আমি শুরুতেই বলেছি, তারা করছেন বিরাজনীতিকরণের রাজনীতি, যার ফলাফল কোন রাজনৈতিক দলের জন্য অতীতও ভালো হয়নি, এখনো ভবিষ্যৎও ভালো হবে না। এই কৌশল বেশি দিন টিকে না। বাংলাদেশে সেই দায় কি বিএনপির নেই? সেই দায় বিএনপির থাকলে তার খেসারত বিএনপি দিয়েছে বা দেবে, সেটাই আমি আওয়ামী লীগ ধন্যবাদ আমি একটু বহুগুণ বেশি করলো, তার খেসারত কিভাবে দিবে? শুনে আসি। এবং আপনার কাছে যেই উত্তরটি আমি চেয়েছিলাম সেটি হয়তো পরবর্তীতে দিবেন। নেতৃত্বের কথা বলা হচ্ছে, আমরা কেন বিএনপির আলোচনাও এখানে আনছি, তার কারণ হচ্ছে রাজনীতির কথা যখন আমরা বলছি, একটি সরকারি দল থাকার পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলকে ছায়া সংসদ বলা হয় যেহেতু, সুতরাং বা ছায়া সরকার বলা হয় যেহেতু, সুতরাং বিরোধী দলের গঠনমূলক সমালোচনা এবং শক্তিশালী বিরোধী দলের একটি প্রয়োজনীয়তাও রয়েছে। সরকার তো বিরোধী দলই রাখতে চায় না, সেই অর্থে আমি যেহেতু আবু সাইদ বিরোধী দলকে এনহিলেশনের, সেই অর্থে না সরকারি দলের বড় নেতারা বলেনই যে পলিটিক্স অফ এনহিলেশন, বিরোধী দল রাখা হবে না। এইটা তো নাম কোট করে বলতে পারবো ওনাদের শীর্ষ নেতারা কারা বলেছেন। আমি শোনেন, আমি একটা কথা বলি, আবু সাইদ খান ভাই যেহেতু বলবেন, আমি আপনার খুব খোলামেলা বলি। বিএনপি তার গঠনতন্ত্রে জিয়াউর রহমান সাহেব লিখেছিলেন যে যারা ফৌজদারি অপরাধে অভিযুক্ত, যারা দণ্ডপ্রাপ্ত হবে, তারা বিএনপির কোনো কাঠামোর মধ্যে থাকতে পারবে না। মোটা কথা, বিএনপি কোনো নেতৃত্বে থাকতে পারবে না। সুস্পষ্টভাবে বেগম খালেদা জিয়া যে কারাগারে যাওয়ার আগে যে 7-এর কধারা বিএনপির গঠনতন্ত্র ছিল, সেটা যে সংশোধন করেছিল, নির্বাচন কমিশন থেকে চিঠি দেওয়া হয়েছিল। নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির সদস্য একবার চিঠির একটা উত্তর একটা দিয়ে বলছিল পরবর্তীতে দেব। এই সময় নাগরিক সমাজের যে প্রতিনিধিরা, তারা কি কোনোদিন কোনো কথা বলেছেন যে এটি গঠনতন্ত্র, বাংলাদেশের যে সংবিধান, বাংলাদেশের নির্বাচন কমিশনের আইন সম্পূর্ণরূপে অবজ্ঞা করে 7-এর কধারাকে বিলুপ্ত করা? আমি একটু আবু সাইদ খানের কাছে শুনে আসি। জনাব আবু সাইদ খান, আপনি শুনছিলেন যে বিষয়টি বলছিলেন যে একটি দেশের সুশীল সমাজ বা নাগরিক সমাজ যাদেরকে বলছি, তাদের কাছ থেকে যে প্রত্যাশিত ভূমিকার কথা বলা হচ্ছে, সেই জায়গাতেও একটা দ্বিধা বিভক্তি কিংবা যদি বলি সেই প্রত্যাশিত ভূমিকা কি পাওয়া যাচ্ছে কিনা? না, এখানে ঘাটতি আছে। এখানে নাগরিক সমাজ খুবই দুর্বল এবং নাগরিক সমাজ আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে, তারাও দলের লেজুর হয়েছে, তারা পথ হারিয়েছে। এবং তার ভিতর দিয়েও যে কখনো কখনো 2-4 জন ব্যক্তি কখনো কখনো কথা বলার চেষ্টা করে, তো যার পছন্দ হয় তারা অভিনন্দন জানায়, যার পছন্দ হয় না তারা তাদেরকে গালি দেয় এবং বিভিন্নভাবে চিত্রিত করে যার সত্য না তা বলে। যেমন ধরুন যে এখানে 42 জন যে বিবৃতি দিয়েছেন, তো এই 42 জনের বিবৃতির মধ্যে হচ্ছে, আমি একটু সংক্ষেপে বলি যে এখানে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পত্রপত্রিকায় লেখা হয়েছে বিভিন্নভাবে, এমনকি নির্বাচনী কমিশনার ও একজন তুলেছেন। তো সেই সব অভিযোগগুলোকে কি আদালতে যাওয়া যাবে না, যেহেতু সাংবিধানিক বিষয়। যেমন একজন বিচারপতির বিরুদ্ধে আদালতে যাওয়া যায় না, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে যাওয়া যায় না, তাহলে সেখানে সংবিধানের যেটা আছে, বিধিবদ্ধ আছে, সেটাও সেই বিধিবদ্ধ অর্থাৎ সংবিধানের 96 অনুচ্ছেদ অনুযায়ী সেখানে রাষ্ট্রপতির কাছে যেতে হবে। এবং রাষ্ট্রপতি সেখানে এখন পর্যন্ত যেটা আছে, বহাল আছে, লিপিবদ্ধ আছে, সেটা হলো উনি জুডিশিয়াল কাউন্সিল গঠন করে উনি তদন্ত করবেন। তো সাইদ ভাই, সংবিধানের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান, সংবিধানের যখন মামলা হয়েছে, সেই মামলা এখন সংবিধানের কোনো বিষয় নিয়ে আইনি লড়াই চলতে পারে, আদালতে যেতে পারে, আদালত সিদ্ধান্ত দিলে সেটা হবে। যতক্ষণ পর্যন্ত আদালত কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, সংবিধানে যা আছে সেই পদ্ধতিতে আপনাকে অগ্রসর হতে হবে, এর কোনো তো ব্যতিক্রম নেই। অর্থাৎ আপনাকে তো সংবিধান মানতে হবে। এখন যদি রাষ্ট্রপতি বলুক, আপত্তি কিছু নয় যে না এটা জুডিশিয়াল কাউন্সিল হবে না, পার্লামেন্টে যাবে, রাষ্ট্রপতি কি আসলে তাই বলতে পারবেন? পারবেন না।
অতএব এখন প্রশ্ন হচ্ছে যে যেটা সিদ্ধান্ত হচ্ছে না, কিংবা আইনের যেটা আছে যে ঠিক আছে, যেটা আইনিভাবে সিদ্ধান্ত নেওয়ার কিংবা যেটা সর্বোচ্চ আদালতের আছে, যেটা পেন্ডিং আছে, তো সেটা পেন্ডিং তো থাকতেই পারে, কিন্তু রাষ্ট্র তো আর বন্ধ থাকবে না, আইনি কার্যক্রম তো আর বন্ধ থাকবে না। সংবিধান অনুসারে দেশ পরিচালিত হবে। সংবিধানের একটি ধারা, যেমন ধরুন যে একটা ধারা নিয়ে আপত্তি আছে, কিন্তু সেই ধারাটাকে তো আছে সংবিধানে। যেমন ধরুন আমি বলি, একেবারে আমি ঈদের জোর বলি যে এখানে রাষ্ট্রধর্ম আমি মানি না, ধরুন একে আমার শাস্তি হোক যাই হোক, কিন্তু রাষ্ট্রধর্ম তো সংবিধানে আছে। এটা তো এখন যদি কেউ রাষ্ট্রধর্ম সংবিধানে আছে এটা যদি কেউ বলেন, কিংবা এই অনুসারে যদি কেউ কোনো প্রতিকার চান, তো চাইতেই পারেন, আপত্তির কিছু নাই। কিন্তু হ্যাঁ, আপনাদের বিবৃতির মূল বিষয়টা কি ছিল? এখানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা সময় নানা অভিযোগ এসছে, এবং নির্বাচন কমিশন এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যেটা কমিশনের ভিতর থেকে এসছে। নির্বাচন কমিশন গাড়ির ব্যবহার করছে। নির্বাচন কমিশন কিছু কিছু নির্বাচন এর জায়গায় যেখানে 100%-এর ভিতরে 100% ভোট হয়েছে কতগুলো সেন্টারে, যেগুলো নির্বাচন কমিশনের দলিল ঘেটে পত্রপত্রিকায় নিউজ এসছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন অর্গাসন সেগুলো তুলে ধরেছে, এমনকি মৃত ব্যক্তি ভোট দিয়েছে ইত্যাদি রকম বিষয় টিষয় রয়েছে, এবং যেগুলো পত্রপত্রিকা বহুল আলোচিত। তো এবং নির্বাচন কমিশন বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। অতএব সেই জায়গাটাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য রাষ্ট্রপতির কাছে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, এবং রাষ্ট্রপতি যদি মনে করেন যে উনি যদি তদন্ত করে উনার পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে উনি তদন্ত করে যদি বলেন যে না তাদের কোনো দোষ নেই, তারা দোয়াশের পাতা উইল স্যালুট। আর যদি উনি মনে করেন যে না তার ত্রুটি আছে, এটা রাষ্ট্রপতির এখতিয়ার। আমরা রাষ্ট্রপতির কাছে সেই আবেদনটা করেছি। এখানে তো মানে বিএনপি আওয়ামী লীগের কোনো ব্যাপার নাই, এবং এটা সরকারের ব্যাপার না। আমরা সাংবিধানিক কাউন্সিল গঠনের কথা বলেছেন, আপনারা বিশিষ্ট নাগরিক সংবিধানে আছে। না না না, এই বিষয়টি বর্তমানে এখন এই সংবিধান এটা বাতিল হয়ে গেলে এটা হবে না। রাষ্ট্রপতি যদি মনে করেন, রাষ্ট্রপতি কি পারবেন এটাকে পার্লামেন্টে দেওয়ার জন্য? দিলে দিন, আমাদের আপত্তি নেই। উনি যদি সাংবিধানিক ভাবে মনে করেন উনি পার্লামেন্টে এটাকে ছেড়ে দেবেন, রিভিউ অবস্থা রয়েছে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বাস্তবে কি সেটা সম্ভব? অর্থাৎ সংবিধানের যেটা যতক্ষণ পর্যন্ত সংবিধান সংশোধিত না হচ্ছে, কিংবা সংবিধানের অর্থাৎ সুপ্রিম কোর্ট যখন নতুন কোনো ব্যাখ্যা হাজির না করছে, ততক্ষণ পর্যন্ত যে বিধান আছে সেই বিধান অনুসরণ করেই অগ্রসর হতে হবে, এর কোনো বক্তাই নেই। জি, সেটি আমরা বুঝতে পারলাম। কিন্তু আপনি যেই বিষয়টি এখানে এসেছিল যে সুশীল সমাজ কেন সেই দায়িত্ব পালন করতে পারছে না, সেটা পাচ্ছে না। সুশীল সুবিধাবাদ, রাজনীতিতে সুবিধাবাদ আছে, সমাজে যে সুবিধাবাদ, সুশীল সমাজ সুবিধাবাদের বাইরে না। তারাও ক্ষমতার আশেপাশে থাকা, ক্ষমতার কিছুটা ভাগ পাওয়ার জন্য সুশীল সমাজ বিভক্ত হয়ে পড়েছে, পথ হারিয়েছে, এগুলো তো হচ্ছে। এবং সুশীল সমাজ তারপরে হচ্ছে যে কথা বলার ক্ষেত্রে যে গাছ দরকার, সাহস দরকার, যে বিভিন্ন সময় হয়রানির শিকার হয়, সেগুলো হচ্ছে। তো যে কারণে আজকের এই বাস্তবতায় সুশীল সমাজ যেভাবে দাঁড়ানো দরকার সেইভাবে দাঁড়াতে পারছে না। অর্থাৎ সমাজে যখন অবক্ষয় নামে, সেই অবক্ষয় থেকে রাজনৈতিক দলগুলো যেমনইভাবে আক্রান্ত হয়, সেখানে নাগরিক সমাজ, সুশীল শব্দটা আমার পছন্দ না তাই আমি নাগরিক সমাজ বলছি, নাগরিক সমাজ ও আক্রান্ত হয়, তার বাইরে থাকতে পারে না। তবে হ্যাঁ, একটা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নাগরিক, যেমন রাজনৈতিক দলের ভূমিকা আছে, নাগরিক সমাজেরও ভূমিকা আছে, এবং সেই ভূমিকা আরো বলিষ্ঠতার সঙ্গে পালন করা দরকার। এবং যারা যতটুকু দুর্বল অবস্থায় পালন করে সেটাকে বরং সমর্থন দেওয়া উচিত। এটাকে ভিন্নভাবে চিত্রিত করা কিংবা অযৌক্তিকভাবে চিত্রিত করা কোনো মহল থেকে এটা ঠিক না। জি, যে কথাটি বলছিলেন যে নাগরিক সমাজ যদিও বা ভূমিকা পালন করতে চায়, সেই জায়গায় ভিন্নভাবে চিত্রিত করা হয়, সেই কারণে হয়তো দেখা যাচ্ছে যেটুকুই। আমি তো খুব সহজ সরল ভাবে বলেছি, না শুধু আপনার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে বিভিন্ন সময়। আবু সাইদ খান ভাইয়ের লেখা আমি খুব পছন্দ করি, তার কথা পছন্দ করি, এবং তাকে তো পছন্দ করি বটেই। আপনি একটা বলেন, সেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপতি যেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে এখনকার এই পরিস্থিতিতে যেহেতু অ্যাপিলেট ডিভিশনে এটা বিচারাধীন, সাব জুডিস ম্যাটার, এখন করার কোনো সুযোগ কিন্তু নাই। রাষ্ট্রপতিও সংবিধান লঙ্ঘন করতে পারবেন না। এক, এই যে বললেন যে নির্বাচন কমিশনের ভিতর থেকে এই ব্যাপারে প্রতিবাদ এসেছে, অবশ্যই এসেছে। এবং বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকারের সময় মহামান্য রাষ্ট্রপতি যখন ছিলেন জিল্লুর রহমান, তখন তিনি সার্চ কমিটি গঠন করেছিলেন। ইতিপূর্বে
বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার বিচারপতি ইদ্রিস থেকে শুরু করে কখনোই কোনো জায়গায় সার্চ কমিটির মাধ্যমে কিন্তু নির্বাচন কমিশন গঠিত হয়নি। যে কারণে কিন্তু এই একজনের কথাই বলেন না কেন, সেই একজন কিন্তু সার্চ কমিটির মাধ্যমে এসেছে। অতএব সেই ব্যাপারগুলো পরিধানযোগ্য। যদি বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী হিসেবে যখন তিনি আমন্ত্রিত হয়েছিলেন, জিল্লুর রহমান সাহেব যখন মহামান্য রাষ্ট্রপতি তিনি আহ্বান জানিয়েছিলেন, সেখানে কিন্তু তিনি যাননি, গিয়েছিলেন। কিন্তু তিনি যে বলেছেন যে আপনি আমন্ত্রণ জানিয়েছেন তাই এসেছি, কিন্তু আমি আলোচনায় অংশগ্রহণ করব না, কেননা আমি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কিছু মানি না। এই যে ব্যাপারগুলো, আপনাকে সেই ব্যাপারে আপনার সংবিধান মানতে হবে, আইন মানতে হবে, আপনাকে রাজনীতি অবকাঠামো পরিকাঠামোর মধ্যে থাকতে হবে। সেই ব্যাপারগুলো বিএনপি কখনোই কোনো জায়গায় থাকেনি, সেই ব্যাপারটা আমি কথা বলছি। আর বিএনপি যে 7-এর ক ধারা নিজেরাই লঙ্ঘন করেছে, নির্বাচন কমিশন এখনো পর্যন্ত তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। সুশীল সমাজের উচিত ছিল, কিংবা নাগরিক সমাজের উচিত ছিল এই ব্যাপারে সোচ্চার হওয়া, কথা বলা যে একটি রাজনৈতিক দল তার গঠনতন্ত্রে যেটা 7-এর ক ধারায় উল্লেখ ছিল, যেটা সংবিধানের সাথে পরিপূর্ণভাবে মিল করে রাখা হয়েছিল, রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে নিয়োগ করা হয়েছিল, সেই গঠনতন্ত্রের 7-এর ক ধারা অগঠনতান্ত্রিকভাবে, অনিয়মতান্ত্রিকভাবে তারা যেটা বাতিল করলো, দ্বন্দ্বপ্রাপ্ত আসামিকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন করলো, এটা কখনোই কাম্য হতে পারে না। এই ব্যাপারে কোনো নাগরিক সমাজের পক্ষ থেকে আমি কিন্তু বিবৃতি দেখি নাই। এইটাই আমার দুঃখজনক ঘটনা। অর্থাৎ আপনি যখন সাদাকে সাদা কালোকে কালো বলবেন না, তখনই কিন্তু এরকম অভিযোগের জায়গাটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসবে। আমরা এই যেই অবস্থার কথা বলছি, এ থেকে উত্তরণেরও তো একটি বিষয় থাকে। যদি সবাই যে যার অবস্থানে অনড় থাকি, তাহলে তো আর হয়তো যেই কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা চাচ্ছি বা সেই পরিবেশ চাচ্ছি, প্রত্যাশিত পরিবেশ, সেটি হয়তো পাওয়ার সম্ভব হবে না। সেই জায়গাটিও যদি একটু আলোকপাত করেন। জি, আপনার এই বিষয়ে যাওয়ার আগে দাদা যেহেতু একটা জিনিস আমি বলেছি বলে প্রশ্নই করলেন, কাদের সিদ্দিকীকে রাজাকার বলেছে কে? কাদের BDNews24.com এর রিপোর্ট, কাদের সিদ্দিকী নিজে বলছেন আমি রাজাকার হলে বঙ্গবন্ধু ছিলেন রাজাকারের কমান্ডার। বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী তিনি নিজে বলেছেন যে তাকে কালীহাতির আওয়ামী লীগের সমাবেশ থেকে কাদের সিদ্দিকী রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় বলে স্লোগান দেয়া হয়েছে। আবার তার নিজের এলাকার আওয়ামী লীগের সমাবেশ থেকে রাজশাহী থেকে সমাবেশ থেকে ফেরার পথে রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিসের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে তাকে ওইখানেও রাজাকার বলেছে এবং তিনি গাড়ি থামিয়ে তাদের সঙ্গে তর্ক করেছেন। সুতরাং আওয়ামী লীগের কোন লেভেল থেকে বলেনি এমন নয়, দল থেকে যখনই কেউ চলে যায়, এই অভিজ্ঞতা কিন্তু আমাদেরও আছে। বি চৌধুরীর অভিজ্ঞতাও কিন্তু আমাদের এই বাংলাদেশে দেখতে হয়েছে। হ্যাঁ, দাদা অস্বীকার করছিলেন, সেটা বললাম যে কোন নেতা বলেছে কেন্দ্রীয় লাগবে কেন? আপনারা আপনাদের সেটি আছে, সেই বিতর্ক করে আমাদের হয়তো সময় ক্ষেপণের প্রয়োজন হবে না। আর বলবেন দলে যখনই কেউ থাকবে না, তখন কিছুটা আঘাত আসবে। দাদা আপনি আলোচনার সময় খেয়াল রাখবেন, কোনোবারই আমি একটা শব্দ করিনি, মনোযোগ দিয়ে শুনেছি আপনার কথা, কিন্তু আগের বারও করছেন, এইবারও করছেন। আপনি আমার কথার মধ্যে ঢুকে একটু আর না করলে খুশি হব। ধন্যবাদ। তো সেই ক্ষেত্রে নাগরিক সমাজ বা সুশীল সমাজের বিষয়ে যে প্রশ্নটা, যেটা সাহিদ ভাইও বলছিলেন বা আপনার আলোচনা এসছে, যে বাংলাদেশে নাগরিক সমাজ বা সুশীল সমাজ দুর্বল হতে হতে এমন পর্যায়ে এসেছে যে তাদের ভয়েস রেইজ করা এখন খুব কঠিন হয়ে গেছে। তার মধ্যে শুরু করেছেন, কতটুকু এগুতে পারেন সেটা সময় বলবে। এবং এইটা রাজনৈতিক দলগুলি এবং সরকার পরিচালনায় যারা যুক্ত, তাদের একটা ইন্টেনশন থাকে সুশীল সমাজ বা নাগরিক সমাজের লোকদেরকে ক্রয় বিক্রয় করা, এবং তাতে সবাই যে লোভে পড়েন বা সবাই যে বিক্রি হন তা নয়, কিন্তু অনেকেই লোভে পড়েন, অনেকেই বিক্রি হন, এবং এই প্রলোভনে ফেলে ফেলে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা হালুয়া রুটি ছড়াতে পারে, তারা নাগরিক সমাজকে দুর্বল করে ফেলেছে। আপনার নিশ্চয়ই মনে আছে, আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত ব্যারিস্টার রফিকুল হক, তিনি একসময় দুই দলের মধ্যে ঐক্য, এই রাজনীতি নির্বাচনে একটু উদ্যোগ নিয়েছিলেন। তখন তাকেও কিন্তু একটি বিশেষ পর্যায় থেকে বলা হয়েছিল যে উনি এটা বলার কে, মুই কি হনুরে, এই শব্দ প্রয়োগ করা হয়েছিল। ফলে এই নাগরিক সমাজ বা সুশীল সমাজের ব্যক্তিরা যখন কোনো অবস্থান নেন এবং সেটি যদি সরকারের বিরুদ্ধে যায়, তাহলে সরকার তাদেরকে একটা ট্যাগ লাগিয়ে দেয়। সেই ক্ষেত্রে বর্তমান সরকারের সবচেয়ে পপুলার ট্যাগ হচ্ছে রাজাকার। কেউ কিছু বললেই এ চেতনা বিরোধী, এ মুক্তিযুদ্ধ বিরোধী, এ রাজাকার, এ বিএনপি জামাত,
বিএনপি রে এরা কখনো আলাদা করে বিএনপিও বলে না, ঠিক একইভাবে নাগরিক সমাজ এখন বলে জামাত বিএনপি। ঠিক অথচ একইভাবে স্বৈরাচার এরশাদের সঙ্গে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে এই যে সরকার পরিচালনা নির্বাচন করা, তাদেরকে সংবাদ মাধ্যম বা কেউ বলছে না যে এটা আওয়ামী লীগ জাতীয় পার্টি। না, আমি বলছি যে নাগরিক সমাজ যদি বিএনপি বা বিরোধী দলকেও কোনো প্রকার উপদেশ বা কোনো ধরনের বক্তব্য দেয় যেটি তাদের গঠনমূলক সমালোচনার পর্যায়ে পড়ে, যদি বিরোধী দল কিংবা বিএনপি কি সেটি নিতে পারে বা মেনে নিতে পারে, না তাকেও তখন না, এটা আমি মানছি। বাংলাদেশের রাজনৈতিক কালচারে যেটা সাইদ ভাই বলছেন এটা সত্য, যে এদের কথা যখন যার বিরুদ্ধে যায় তিনি বিরাগভাজন হন, মনে করেন তাদের প্রতি বিরাগভাজন হন এবং তাদেরকে মনে করে আমাদের প্রতিপক্ষ, আর যাদের পক্ষে যায় তারা বাহবা দেয়, এটা সত্য। তবে বিরোধী দলের তো খুব বেশি কিছু করার ক্ষমতা থাকে না, তারা বড় জোর ওই একটু নাখোশ হয় বা সমালোচনা করে, আর সরকার তাদেরকে নানাভাবে হেনস্থা করে, ইজ্জতহানি করে, নানান রকমের অপমানজনক ট্যাগ লাগায়, এমনকি প্রশাসনিকভাবে হেনস্থা করে, যে কারণে সরকারের বিরুদ্ধে বাংলাদেশে ওই যে শুরুতে বলছি, যদি রাজনৈতিক সরকার হতো, রাজনৈতিক আচরণ থাকতো, দেশে রাজনীতি থাকতো, জনগণমুখী রাজনীতি হতো, ভোটের রাজনীতি থাকতো, মানুষের অধিকার থাকতো, সংবাদ মাধ্যমের অধিকার থাকতো, তাহলে হয়তো চিত্রটা এত খারাপ হতো না। যেটা সাইদ ভাই বলছেন যে অতীতেও ছিল, কিন্তু ক্রমান্বয়ে খারাপ হচ্ছে এবং ভবিষ্যৎ যে কি সেটি হচ্ছে একটা অনিশ্চিত যাত্রার মতো, যে আমরা কোথায় যাচ্ছি। এদেশে সুশীল সমাজ বা নাগরিক সমাজ মাথা তুলে দাঁড়ানোর মতো অবস্থায় নেই, এদেশে বিরোধী রাজনীতি করার মতো পরিবেশ দেশে নেই। ফলে আপনি একদিকে বলবেন যে গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল দরকার, আর একদিকে সরকার করবে পলিটিক্স অফ অ্যানিহিলেশন বা এই নির্মূলের রাজনীতি। সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা সংবাদ মাধ্যমে আছে কোট করা তাদের নামে, তারা বলছেন যে বিএনপিকে নির্মূল করে ফেলা হবে, হয় ওরা থাকবে, আমরা হয়তো সেই জায়গায় মানে অতটা এগ্রেসিভ অবস্থায় গেলাম না, কিন্তু প্রত্যুত্তরে সেই গ্রেনেড হামলা বা এইসব বলে থাকেন সব সময়, কিন্তু যেভাবেই যান সরকারে যারা থাকে তারা যদি নির্মূলের রাজনীতি করে, সেইখানে গণতন্ত্র আসলে নির্মূলের রাজনীতি সরকার নাইবা করলো, কিন্তু সরকারের কাছে কি আমরা এতটাই প্রত্যাশা করব যে একদম বিএনপিকে সবকিছু সাজিয়ে দিবে বা বিষয়টি কি এরকম? দাদাও বলছে প্রত্যাশা না, কিন্তু ন্যূনতম অধিকার, আপনাকে একটা মিছিল মিটিং করার অধিকার বা সেই সুযোগটুকু তো দিবেন। আপনি গায়েবী মামলা দিয়ে আপনি গুম খুন করে এমন একটা ত্রাসের রাজত্ব কায়েম করবেন, আপনি উপস্থাপক মজলিস ভাই, আপনার সাহস আছে যদি আপনাকে বলে যে এই রাস্তা আপনার গণমাধ্যমের অধিকার নিয়ে কথা বলতে এখান থেকে নামা হলে এই রাস্তা থেকে গুম করে নেওয়া হবে, এবং তার নজির যদি দেখেন যে আপনার আগে 5 জন গণমাধ্যম কর্মীকে গুম করা হয়েছে, আপনি নামতে সাহস পাবেন? সবারই তো জীবনের মায়া আছে। আওয়ামী লীগ রাস্তায় শক্তিশালী দল, তারা আন্দোলনে বিভিন্ন সময় শক্তিমত্তা দেখিয়েছে, লগি বৈঠার তাণ্ডব দেখিয়েছে, গান পাউডার দিয়ে পুড়িয়েছে, অন্যান্য দল বিরোধী দলে থাকতে একেবারে করেনি তা নয়, কিন্তু আওয়ামী লীগ এই ক্ষেত্রে বেশি ওস্তাদি দেখাতে পেরেছে। তারা রাস্তায় মারপিটে সন্ত্রাসী জ্বালাও পোড়াবে বেশি ওস্তাদি দেখাতে পেরেছে, সরকারকে পদত্যাগে বাধ্য করতে পেরেছে, ক্ষমতা দখল করেছে। এখন বিএনপি সেটা পারছে না। এখন এইটাকে আপনি বিএনপির এই সক্ষমতার প্রশ্ন তুলে তাদেরকে ওই গালমন্দ করবেন যে কেন আওয়ামী লীগের মতো ওইটা পারছে না, নাকি আমি বিধ্বংসী কার্যক্রম নেওয়ার কথা বলছি না, নাকি সাংগঠনিক সক্ষমতা কতটুকু? তাহলে সবার সমালোচনা শুধুমাত্র এইভাবে বিএনপির দিকে আঙ্গুল নির্দেশ না করে আগে সরকারকে বলেন যে সরকার ন্যূনতম ডেমোক্রেটিক প্র্যাকটিস দেশে ফিরিয়ে আনুক। তারা ভোটের অধিকার পুরোপুরি হয়তো সরকারের অধীনে নির্বাচন হইলে দেয় না, ন্যূনতম দেখ, ভোটের দিন ভোটটা করুক, আগের রাতে না করুক। তারা এইভাবে ভোটের অধিকার হরণ করতে করতে, মানুষকে ভোট থেকে বিমুখ করতে করতে ঢাকার ধানমন্ডিতে ভোট হয় 5% ভোট পড়ে, সেটি নিঃসন্দেহে উদ্বেগজনক। এবং নির্বাচনী ব্যবস্থার যে সরকারকে আগে বলতে হবে জায়গা রয়েছে করার দিকে নিতে হবে, কিন্তু গণমাধ্যম সেই কথাটা জোরের সঙ্গে বলছে না। আমাদের দিয়ে কিছুটা বলান আপনারা সুযোগ দেন বলে আমরা কিছুটা বলছি, কিন্তু গণমাধ্যম একযোগে গণতন্ত্রের পক্ষে যে অবস্থান করা, সরকারের সমালোচনা করা, সেইখানে তারা ভয় পায়, কারণ তারাও আতঙ্কে আছে। তাদের বিভিন্ন মিডিয়া যখনই সমালোচনা করেছে, তাদের বিজ্ঞাপন বন্ধ করা হয়েছে, তাদের সম্পাদকের বিরুদ্ধে একযোগে মামলা করা হয়েছে। এই নজির এই সরকার রেখেছে। আপনি শুনছিলেন যে বিষয়টি আমরা বলছি, সেটি হচ্ছে যে প্রত্যাশিত যে আমাদের পরিবেশ বা কাঙ্ক্ষিত পরিবেশ, সেই জায়গায় ফিরতে হলে আসলে কি করণীয় বলে মনে করেন? এটা সবারই দায় আছে, সরকারেরও আছে, বিরোধী দলের আছে, কিন্তু প্রধান দায়টা কিন্তু সরকারের। কেননা এটাকে পরিবর্তন করতে হলে সরকারকে অগ্রণী ভূমিকা
পালন করতে হবে এবং বিরোধী দলকেও সহযোগিতার হাত বাড়াতে হবে। এবং সেখানে মিডিয়া, সেখানে নাগরিক সমাজ, তাদেরও দায় আছে, তাদেরও ভূমিকা আছে। তো আমরা সবাই মিলে এই পরিবেশটাকে ফিরিয়ে আনার জন্য সব জায়গা থেকে, যার যার অবস্থান থেকে আমাদের সেই ভূমিকাটা পালন করতে হবে এবং অন্যদেরকেও সেই সহযোগিতার মনোভাবটা থাকতে হবে। এবং আমাদের মনে রাখা দরকার যে গণতান্ত্রিক আবহাওয়াটা দরকার, তা না হলে যে আমাদের যে উন্নয়নগুলো ঘটছে সেই উন্নয়নকে আমরা ধরে রাখতে পারবো না, উন্নয়নটা টেকসই হবে না। তো টেকসই উন্নয়নের স্বার্থেই আমাদের এখানে একটা রাজনীতির উন্নয়ন লাগবে। কেবল অর্থনৈতিক উন্নয়ন দিয়ে উন্নয়ন ধরে রাখা যায় না, এখানে রাজনীতির উন্নয়ন দরকার, গণতন্ত্রের উন্নয়ন দরকার। সেই উন্নয়নটা, কাঙ্ক্ষিত উন্নয়নটা ঘটছে না। তো সেই জায়গাগুলোতে হলে রাজনৈতিক দলগুলোকে তার সঠিক ভূমিকা, যৌক্তিক ভূমিকা পালন করতে হবে। এবং হ্যাঁ, এখানে কখনো কখনো আপোষ করবে, কৌশলের খেলাও খেলবে, কিন্তু কৌশল যেন নীতিকে কখনো আঘাত না করে এবং নীতিকে যেন, এটাকে কি বলবো, নীতিকে যেন বিদ্ধ না করে, এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। অর্থাৎ রাজনীতির জন্য তো একটা নীতি আছে এবং সেই নীতি এবং একটা বৃহত্তর স্বার্থে পরিচালিত হবে। কখনো কখনো যেন এই তার হীন রাজনৈতিক স্বার্থে এই বৃহত্তর জাতীয় স্বার্থটা পূর্ণ না হয়, বিসর্জিত না হয়, এই জায়গাটা খেয়াল রাখার দরকার। আমরা এটা খেয়াল রাখতে পারিনি, যে কারণে আমরা স্বাধীনতার 49 বছরেও আমরা সেই অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়তে পারছি না, মানুষে মানুষে বৈষম্যের অবসান করতে পারছি না। আমরা অনেক ক্ষেত্রে আগাচ্ছি, কিন্তু এখনো সাম্প্রদায়িকতার বিষবাষ্প আছে, এখনো পাকিস্তানি ভূত আমাদের মাথার উপর চেপে আছে, বিভিন্ন রকম অপশক্তি খেলা হচ্ছে, এখানে সম্পদ বাড়ছে, প্রবৃদ্ধি ঘটছে, কিন্তু নিচের তলার মানুষেরা তার কাঙ্ক্ষিত ভাগটা পাচ্ছে না। এই জায়গাগুলোকে করতে হলে এখানে একটা রাজনীতির আবহাওয়া দরকার এবং রাজনীতি একটা ভারসাম্য দরকার। এইরকম ভারসাম্যটা দরকার, যেমন যদি প্রকৃতিতে ভারসাম্য না থাকে প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়, ঠিক তেমনি করে রাজনীতিতে ধরুন, আমি যুক্তির খাতিরে বলি যে সরকারি দল শক্তিশালী, বিরোধী দল দুর্বল, তখন রাজনীতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগোতে পারবে না। অতএব সেখানে এই ভারসাম্যটা দরকার এবং সেই জন্য তো বিরোধী দলকেও যাতে শক্তি নিয়ে দাঁড়াতে পারে, যেমন রাস্তায় সরকারি দলও মিছিল চলবে, বিরোধী দলের মিছিলও চলার অধিকারটা দিতে হবে। এই যে সুযোগটা, এই সুযোগটাকে নিশ্চিত করা দরকার। মিনিমাম গণতান্ত্রিক যে পরিবেশ দরকার এবং গ্যারান্টি দরকার। হ্যাঁ, এখানে কারেজের ব্যাপার আছে, সামর্থ্যের ব্যাপার আছে, সবকিছু আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারি দল শক্তিশালী, কিন্তু সেই শক্তিটা রাজনৈতিকভাবে কতটুকু, ওই দলের মধ্যে কতখানি রাজনীতি আছে, আদর্শ এবং নীতি নৈতিকতা কতটুকু কাজ করছে। এখনো তো সরকারি দল থেকে বলা হচ্ছে যে এখানে হাইব্রিড, কাওয়া এগুলো ঢুকে গেছে, এখানে জামাত শিবির ঢুকে পড়েছে, তো এইগুলো কিন্তু বলা হচ্ছে। আর বিএনপি তো জামাতের সঙ্গে হাত ধরে আছে, তারা ছাড়ছে না। তো এই যে রাজনীতিতে এই আদর্শ বোধ থাকলে এখানে কাওয়া, হাইব্রিড ঢুকতে পারতো না এবং বিএনপিও জামাতের হাত ধরে রাখতে পারতো না, ছাড়তে হতো। তো এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, এখানে বামরা একসময় আদর্শবাদের চর্চা করতেন, বামরাও কিন্তু বিভিন্ন কারণে হীনবল হয়ে পড়ছে, তারা দিন দিন তাদের অবস্থা খারাপ হচ্ছে, তারাও দাঁড়াতে পারছে না, যে কারণে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতা একটা ভয়াবহ ব্যাপার এবং শূন্যতা থেকে যে কোনো অঘটন করতে পারে এবং শূন্যতা নেপথ্যের শক্তিকে কিন্তু উস্কে দেয়। এই জন্য আমাদের রাজনৈতিক শূন্যতা দূর করার জন্য সব মহল, যে অবস্থানে আমরা আছি, আমরা সবার অবস্থান থেকে চেষ্টা করার দরকার। এখানে দোষারোপের রাজনীতি করে লাভ নাই, একজন আর একজনকে দায়ী না করে বরং আমরা আমাদের নিজেদের দিকে তাকাই। এখন আমার মনে হয় জাতির এই 49 বছর, এক বছর পরে আমরা, এক বছর না, কয়েক মাস পরে আমরা সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি। সেই সময় আমার মনে হয় আত্মবিশ্লেষণ দরকার, আত্মসমীক্ষাও দরকার, আত্মশুদ্ধি দরকার। রাজনৈতিক দলগুলো সেই পথে অগ্রসর হবে, সেটা আমরা প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ জনাব সুভাষ সিং। আত্মশুদ্ধি, আত্মসমালোচনার এই যে বিষয়টি, এটা বঙ্গবন্ধু তার রাজনীতির জীবনে বহুবার তিনি বলেছেন এবং যেটা আদর্শের রাজনীতির কথা বলছেন, যে আশঙ্কার কথা বলছেন, আওয়ামী লীগ বলছে আমার ভিতরে জামাত ঢুকেছে, বিএনপি ঢুকেছে, আওয়ামী লীগ সেই পরিশুদ্ধ রাজনীতির দিকে যায় বলেই তো তার সংখ্যা। আর যেটা সত্য যেটা ঘটে আছে এখনো পর্যন্ত, যে বন্ধনটি রয়েছে, এই বন্ধন তো অটুট বন্ধন, এই বন্ধন তো ছোটবার নয়। অতএব আওয়ামী লীগ তো সেই জায়গাটা থাকবার চেষ্টা করছে। আপনি
নাগরিক সমাজের কথা বলছেন, আওয়ামী লীগই একমাত্র, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই একমাত্র তিনি বাংলাদেশে রাষ্ট্রপতি বানিয়েছেন একেবারে বিচারপতি দল নিরপেক্ষ একজন ব্যক্তি, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদে, যার অধীনে নির্বাচনে 91 সালে আওয়ামী লীগ পরাজিত হয়েছিল। অতএব ওই যে আপনি যে রাজনীতির কথা বলছেন, আপনি আওয়ামী লীগের ধারে কাছে আসতে পারছেন না তো। নৈতিকতার অবস্থানে আপনার বিভিন্ন রকম জায়গায় আপনার অবস্থান নাই। আপনি যখন সমাবেশ করছে একজন, তাকে আপনি শোকজ করছেন, আর যারা গাড়ি ভাঙচুর করছে, মানুষ পুড়িয়ে হত্যা করছে, কই তাদের তো শোকজ করছেন না। তার মানে কি আপনার ওটাতে মদত রয়েছে, ওটাতে ইঙ্গিত রয়েছে, ওইটাই আপনি চাচ্ছেন। আপনি সমাবেশ করতে পারছেন না, এর দুর্বলতা কার? এটা কি সরকারের, আওয়ামী লীগের? অতএব সেই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ওনাদের যে বক্তব্য, যে আইন শৃঙ্খলা বাহিনী যে বিভিন্ন রকম গণমাধ্যমের কথা বলছেন, আওয়ামী লীগের যখন বিরোধী দলে তখন হুমায়ুন কবির বালু থেকে শুরু করে, মানিক শাহ থেকে শুরু করে, শামসুর রহমান কেবল থেকে শুরু করে কতজন গণমাধ্যমের ব্যক্তিত্ব, আবু সাইদ ভাই সাক্ষী রেখে বলুক, আমি সাক্ষী রাখছি তাকে। বাংলাদেশে আওয়ামী লীগের কত বড় উচ্চ পর্যায়ের নেতাদের, শাহমেজ কিবরিয়া থেকে শুরু করে, আসরুল্লাহ মাস্টার থেকে শুরু করে, কাকে না হত্যা করেছে, নামগুলো বলবো একটা না। অতএব নির্মূলী রাজনীতি আওয়ামী লীগ করেনি। আওয়ামী লীগ নির্মূলী রাজনীতি করলে 2008-এর নির্বাচনের পর আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল কোনো রকম বিজয় মিছিল করবে না, কিন্তু আপনি সে ধারাবাহিক রক্ষা করেননি। 2014 নির্বাচনের আগে আপনাকে বলা হয়েছিল আসেন আমরা সবাই মিলে নির্বাচন করি, কোন প্রেক্ষাপটে করব, কি পদ্ধতিতে করব, আসুন ঠিক করি। আপনি কোনো কিছুই মানবেন না, আপনি সবসময় আওয়ামী লীগের কাছে শুধু ভালোটাই প্রত্যাশা করবেন। না, শাহাদাত কিন্তু এই কথা বলেছেন যে সিদ্ধান্তহীনতা যদি কিছুটা থাকে তার খেসারত কিন্তু বিএনপি দিচ্ছে, সে কথাটা কিন্তু শাহাদাত হোসেন সায়ন্ত বলেছে। কোনটা বলেছেন? যে সিদ্ধান্তহীনতা যদি কিছু থাকে তার খেসারত কিন্তু বিএনপি দিচ্ছে। কিছুর ব্যাপার না তো, পুরো রাজনৈতিক আত্মহনন নস্করটি দল, এই দল গঠিত হয়েছে এভাবে। না, কিন্তু আপনি বলেন জনাব আবু সাইদ কান্দি বলছে যে বিরোধী দলের তো কিছুটা স্পেসও থাকতে হবে গণতান্ত্রিক পরিবেশে। যতটা সদয় বিএনপির প্রতি, যতটা সদয় বিরোধী দলের রাজনীতির প্রতি সবসময়, ততটা কিন্তু আবার কিছুটা নির্দয় কিন্তু আওয়ামী লীগের প্রতি, খুব দুঃখজনকভাবে। এটা আমাকে বলতেই হয়, কারণ হচ্ছে আওয়ামী লীগের যে রাজনৈতিক যে ধারাবাহিকতা, সে জন্মসূত্রে যে পাওয়া যায় তার চেতনার থেকে কতটুকু বিচ্যুত হয়েছে, সে তো আশঙ্কা করছে যে আমার মধ্যে কাওয়া ঢুকেছে। তার মানে সে পরিশুদ্ধ হতে চায়, সে চলার পথে নিজেকে পরিশুদ্ধ করতে চায়। কিন্তু বিএনপি তো সিদ্ধান্ত নিয়েছে যে আমি জামাত ছাড়া চলবো না, যুদ্ধাপরাধী ছাড়া এক মুহূর্ত লড়বো না। তো স্বাভাবিক কারণে এখনকার মানুষের কাছে এগুলো স্পষ্ট, আর সাধারণ মানুষের কাছে খুবই স্পষ্ট। আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পরে বিএনপি যদি ক্ষমতায় আসে, এর চেয়ে যে সুশাসন ভালো পাবে, এর চেয়ে যে ভালো গভর্নমেন্ট হবে বিকল্প সরকার একদম মনে করে না বলে মানুষের কোনো সেই বিশ্লেষণ বা সেই পর্যবেক্ষণ সাধারণ মানুষের কি আছে আমরা সে বিষয়ে হয়তো সময় বলে দেবে। জনাব শাহাদাত হোসেন সায়ন্ত, আমরা শেষ করব, 30 সেকেন্ডে যদি শেষ করেন আপনার বক্তব্য দিয়ে। আসলে বিষয়টা কি, এই যে তর্ক করলে পাল্টাপাল্টি, আমরা তো অনেক প্রোগ্রামে এরকম বলছি, মানুষও বোঝে। নির্বাচনে এই সরকারের আমলে সবগুলোর পক্ষে দাদা বলেন, আমি দোষ ত্রুটি বলি, কিন্তু সৎভাবে সাধারণ মানুষ তারা যদি নিজেকে নিজে প্রশ্ন করেন, যারা একেবারেই পার্টিজান তাদের কথা আলাদা, প্রত্যেকটা মানুষই বোঝেন এই দেশে ভোটের অধিকার বলতে কিছু আর অবশিষ্ট নাই। এদেশে যে গুমের কালচার শুরু হয়েছে এটা অতীতে ছিল না। রাজনৈতিক নিপীড়ন নানান ফর্মে ছিল, কিন্তু যেই গুম কালচার শুরু করেছেন না, তাহলে গুম মানে এখন আর কি বলবো, সময় নাই। সেই 72 থেকে 75 এই দেশে গুম হয় নাই, রক্ষী বাহিনী গুম করেনি, অনেকের গণকবরের লাশ পাওয়া যায়নি। দাদা আবারও সে একই কাজটা করলেন। আপনাকে আমি একটা ধন্যবাদ দিয়েছিলাম, আমার মধ্যে কথা বলবেন না বলে আপনি কথা দিয়েছিলেন, তবু আমি ধন্যবাদটা তুলে নিচ্ছি না। যাই হোক, ধন্যবাদ অব্যাহত থাকলো। কিন্তু কথা হচ্ছে, সরকারে আওয়ামী লীগ আছে, দীর্ঘদিন আছে, তারা যদি এখন সেই 14 বছর আগের বিএনপির তুলনা দিয়া তাদের প্রত্যেকটা অনাচারকে যদি জাস্টিফাই করতে চায়, বিএনপিও এই করেছিল, বিএনপি এই করেছিল বলে আপনি দেশের জনগণকে জিম্মি করবেন, আপনি দেশের মানুষের ভোটের অধিকার হরণ করবেন, আপনি গণতন্ত্রকে হিমাগারে পাঠাবেন। আওয়ামী লীগের তো দায়িত্ব আছে দেশের মানুষের প্রতি, গণতন্ত্র এবং ভোটের অধিকারটা ফিরিয়ে দেখ। মানুষকে নিয়ে ভাবে না, সরকারি দলের যেমন আছে মানুষের দলেরও সেই দায়িত্ব আছে।
এবং দায়িত্ব নাগরিক পালন সমাজেরও করে আছে, বলেই আজকে শেখ সকলে হাসিনা যে যার সবাইকে জায়গায় সাথে নিয়ে এসে পথ চলছে। জি অসংখ্য ধন্যবাদ। জনগণকে আমরা নিয়ে প্রত্যাশা চলছে। করি সকলে যে যার অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে যে দায়িত্ব সেটি পালন করবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।